আজকের অনলাইন ক্লাসে আলিম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ও শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই এই অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাই আমাদের চৌগাঙ্গা পুরানবাজার ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব ও উপাধ্যক্ষ সাহেবকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন এবং উদ্যোগ নিয়েছেন। সেই সুবাদে আমি আপনাদের মধ্যে আজকে একটা নতুন বিষয়, নতুন শ্রেণীর ক্লাস, আলিম শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয় আইসিটি অধ্যায় তৃতীয়, আর অধ্যায় শিরোনাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির কথা যদি বলতে যাই, তাহলে আমাদের কিছু সংখ্যার ইতিহাস সম্পর্কে জানতে হবে। এরপর সংখ্যা পদ্ধতির শ্রেণীবিন্যাস আলোচনা করব, যাতে তোমাদের সহজেই এটা উপলব্ধি হয় যে সংখ্যা পদ্ধতিটা কত প্রকার, কী কী এবং কিভাবে আমরা এটাকে সহজেই শিখে নিতে পারি। পরীক্ষায় কোনো সমস্যা হলে যাতে আমরা এই সমাধান করতে পারি, কোনো প্রশ্ন আসলে এখান থেকে যেন আমরা এটার উত্তর সহজেই করতে পারি। এই জন্য আজকে আমরা এই টপিকস নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই মূল কাজে। আমরা যদি সংখ্যার ইতিহাসের কথা বলি, তাহলে প্রাচীন যুগে মানুষেরাও হিসাব নিকাশ করার জন্য সংখ্যা ব্যবহার করত, আর সেই সংখ্যাগুলি কোনো রকম অঙ্ক ব্যবহার করেনি, বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা হিসাব নিকাশ করত। যেরকম দাগ দিত এবং পাথর দিয়ে, রশি, গিট দিয়ে এবং ফুল নিয়ে এভাবে তারা হিসাব নিকাশ করত। তো প্রাচীন যুগ প্রায় খ্রিস্টপূর্ব 3400 সালে সংখ্যা পদ্ধতি হিসেবে প্রাচীন পদ্ধতি ছিল হায়ারোগ্লিফিক্স। সেই পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। তারা যে বিভিন্ন চিহ্ন বা বিভিন্ন সংকেত ব্যবহার করত, সেইগুলিকে একত্রে পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স। আর এই হায়ারোগ্লিফিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ হায়ারোগ্রিপোস থেকে। হায়ারোগ্রিপোস শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। তো এটা তোমাদের জন্য একটা কোয়েশন, যে প্রাচীনতম পদ্ধতির নাম কি, সংখ্যা পদ্ধতির নাম কি, এবং এটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, অথবা হায়ারোগ্রিপোস শব্দের অর্থ কি, পবিত্র লিপি। এরপরে মিশরেরা অনেক পদ্ধতি তৈরি করেছে, প্রাচীন পদ্ধতি। এরপরে রোমানরা একটা প্রাচীন পদ্ধতি তৈরি করেছে। এরপরে ম্যানরা একটা পদ্ধতি তৈরি করেছে। তা আমরা যদি এই কয়েকটা পদ্ধতির কথা চিন্তা করি, যে এই যে দাগ কাটা ছিল, দাগ দিয়ে, এরপর নুড়ি পাথর, এরপরে ছিল হায়ারোগ্লিফিক্স, যেটাকে এভাবে তারা বুঝাইতো। এটা হচ্ছে একটা হচ্ছে ম্যান ছিল একটা ফুটা, দুইটা ফুটা, তিনটা ফুটা, চারটা ফুটা, পাঁচটা ফুটা, এভাবে একটার উপরে দেয়া, এভাবে তারা ম্যানরা সংখ্যা পদ্ধতি তৈরি করেছে। আর বর্তমানে হচ্ছে প্রাচীন পদ্ধতি, বর্তমানে হচ্ছে প্রাচীনের পরবর্তী পদ্ধতি, যে পদ্ধতিটা এখনও ব্যবহৃত হচ্ছে, আমরা ব্যবহার করি, কম্পিউটারে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতির কয়েকটা উদাহরণ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি,
বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। রোমানকেও ধরা হয়, আধুনিক পদ্ধতি এখনও ব্যবহৃত হয়, যেমন রোমান ছোটো হাতের আছে, আবার রোমান বড় হাতের আছে। এরকম রোমান বড় হাতেরও আছে। তো আমরা এই আধুনিক পদ্ধতিতে যেটা ব্যবহৃত হয় দশমিক পদ্ধতি, এটা ভারত এবং আরব দেশে প্রথম তারা এই সংখ্যা পদ্ধতির ব্যবহার করেন। এ হলো সংখ্যার ইতিহাস। তো আমরা এখন চলে যাব সংখ্যা পদ্ধতির শ্রেণীবিন্যাস। প্রধানত সংখ্যা পদ্ধতি শ্রেণীবিন্যাস যদি আমরা পড়তে চাই, আগে সংখ্যা পদ্ধতি কাকে বলে বা এটা কী বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আমরা যদি আরও শর্টভাবে বলতে চাই, জানতে চাই, তাহলে হবে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো এবার আমরা যাব সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত দুই প্রকার। তোমরা জানো যে প্রাচীন যুগে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো এটার একটা নাম আছে, আর বর্তমানে আধুনিক যুগে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করছে তারও একটা নাম আছে। এই হিসাবে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ বাংলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। দুই নম্বর হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি। এই দুই প্রকার। তো এটা যদি শর্ট প্রশ্ন হিসেবে আসে যে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, তাহলে আমরা অবশ্যই এটার উত্তর দিব দুই প্রকার। এবার যদি কথা বলি যে নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি বা এটা কাকে বলে। নন পজিশনাল নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা চিহ্নর নিজস্ব মানের উপর নির্ভর করে না, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের বা প্রতীকের নিজস্ব মান, বেস এবং স্থানীয় মানের উপর নির্ভর করে, সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তো এখন যদি বলা হয় যে নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ কি, তাহলে তোমরা আশা করি ধরতে পেরেছ। এই পদ্ধতিটা হচ্ছে প্রাচীন যুগে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো, যেগুলি সংখ্যা ব্যবহার করা হতো, যেগুলি প্রতীক ব্যবহার করা হতো, সেগুলিকে বলা হয় নন পজিশনাল। তাহলে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে আমরা হায়ারোগ্লিফিক্স একটা সংখ্যা পদ্ধতি ছিল, প্রাচীন পদ্ধতি, এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার রোমান এটাও ধরা যায়, ম্যান এটাও ধরা যায়। যাক, তাহলে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম হিসেবে জানলাম হায়ারোগ্লিফিক্স পদ্ধতি হচ্ছে প্রাচীনতম পদ্ধতি এবং নন পজিশনাল নাম্বার
সিস্টেম। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর, যে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি কোনগুলো। তো আমরা এটাকে রোমানও ধরতে পারি, এর সাথে দশমিক সংখ্যা পদ্ধতি, এটার ইংরেজি হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। এরপর আছে বাইনারি, এরপর হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, এরপর হচ্ছে হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। তো নন পজিশনাল নাম্বার সিস্টেম এটা প্রাচীন যুগে ছিল, যখনই দেখলো আরও বেশি বেশি সংখ্যার ব্যবহার হচ্ছে আর হওয়ার জন্য এই সংখ্যা পদ্ধতিটা বেশি একটা কাজে আসছে না, তখনই এটার বিলুপ্তি ঘটল। শুরু হলো পজিশনাল নাম্বার সিস্টেম, যেটা আধুনিক পদ্ধতি। এখন আমরা কথা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার ও কী কী। পজিশনাল নাম্বার সিস্টেমের সঙ্গে আমি বলেছি যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান ব্যবহার করা হয়, তাকেই বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ স্থানীয় মান আছে, আমরা এটা পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে পড়ে আসি যে সংখ্যাগুলো স্থানীয় মান কি। তো এই পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকারভেদে যদি যাই, এটা হচ্ছে 4 প্রকার। আবারও বলছি, পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে 4টি। ওই 4টির আগে আমাকে জানতে হবে যে এখানে সংখ্যা পদ্ধতিটা কিভাবে গঠন করা হয়। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 23.56, এই একটা সংখ্যা। আর এটা আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আবার অক্টালও হতে পারে, হেক্সাডেসিমেলও হতে পারে। যাই হোক, এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম। এটা এখানে দেখো একটা বিন্দু ব্যবহার করছে, দশমিক, এটা আমরা চিনি দশমিক। আর এটাকে আইসিটি এই সংখ্যা পদ্ধতির ভাষায় বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট অর্থাৎ এই বিন্দুটা, এই দশমিক বিন্দুটা, এই রেডিক্স পয়েন্টটা যখন একটা পদ্ধতির মধ্যে থাকবে তখন সেই পদ্ধতি অনুযায়ী এটার নাম পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা এটা ডেসিমেলে ব্যবহার করি তাহলে ডেসিমেল দশমিক পদ্ধতি পয়েন্ট আমরা ধরব। আর যদি অক্টালে থাকলে অক্টাল রেডিক্স পয়েন্ট, যদি হেক্সাতে হেক্সা রেডিক্স পয়েন্ট, যদি বাইনারিতে থাকে তাহলে বাইনারি রেডিক্স পয়েন্ট হিসাবে আমরা এটা নামকরণ করব। এবার দেখো এই দশমিক বিন্দু কি করলো, 2টা ভাগে ভাগ করে দিল, সংখ্যাটাকে 2টা ভাগে ভাগ করলাম। দশমিক বিন্দুর পূর্বে আগে যে ভাগটা থাকে, যে অঙ্কগুলি থাকে, সেই অঙ্কগুলিকে একত্রে বলা হয় এমএসবি। আর দশমিক বিন্দুর ডানে যেটা থাকে সেটাকে বলা হয় এলএসবি। এখন যদি বলে এমএসবি কি, এমএসবিটা হচ্ছে মোস্ট, এম মানে মোস্ট, এস মানে সিগনিফিক্যান্ট, আর বি মানে বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তার মানে হচ্ছে বাংলা হচ্ছে গা যে বেশি গুরুত্ব সম্পন্ন বিট। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এর বাংলা হচ্ছে গা কম গুরুত্বপূর্ণ বিট। আশা করি তোমরা শিখে ফেলেছ। যদি এমএসবি দিয়ে তোমাদের প্রশ্ন করা হয়, এমএসবির পূর্ণরূপ চাওয়া হয়, আশা করি পারবে। আর এলএসবি বলা হয় বলতে কী বোঝায় সেটাও তোমরা পারবে। এলএসবি বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যা পদ্ধতির দশমিক বিন্দুর বা রেডিক্স পয়েন্টের ডানে যে অঙ্কগুলি অবস্থান করে সেগুলিকে একত্রে বলা হয় এলএসবি, আর যেগুলি বামে অবস্থান করে সেগুলিকে বলা হয় এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি হচ্ছে গা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আশা করি আর সমস্যা নেই। এভাবে আমি আর একটা সংখ্যা লিখতে পারি 110.10 লিখতে পারি, অথবা আমি লিখতে পারি 01। এই তো এখানে রেডিক্স পয়েন্ট, এটা হলো বাইনারি রেডিক্স পয়েন্ট, আর এটা বাইনারি সংখ্যা। এবার
আমাদের একটা সংখ্যা পদ্ধতির জন্য গঠন করার জন্য বা জানার জন্য আমাদের আগে কি কি বৈশিষ্ট্য জানতে হবে। যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি আমরা চিনতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে 3টা বিষয় জানতে হবে। কি কি বিষয়? প্রথম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের নিজস্ব মান। 2 নম্বর হচ্ছে ভিত্তি বা বেস। এরপর হচ্ছে স্থানীয় মান। এই 3টা বৈশিষ্ট্য আমাদের জানা থাকতে হবে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হবে। আর যদি এই 3টা বৈশিষ্ট্য না থাকে তাহলে তোমরা মনে করবে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আশা করি তোমরা এর পার্থক্যটা ধরে ফেলেছ। এখন আমরা এখানে রেডিক্স পয়েন্টের কথা বললাম, এখন আমরা বেসের কথা বলবো। বেসটা কি? বেস মানে ভিত্তি। যে আধুনিক বা পজিশনাল নাম্বার সিস্টেমে যে কোনো পদ্ধতির ক্ষেত্রে যদি একটা পদ্ধতি কথা বলি, সেই পদ্ধতিতে যে কয়টা সাংকেতিক চিহ্ন বা অঙ্ক অর্থাৎ প্রতীক ব্যবহৃত হয়, ওই প্রতীকগুলো বা অঙ্কগুলির সমষ্টিকে বলা হয় ভিত্তি। অর্থাৎ আমরা যদি দশমিকের কথা বলি, ডেসিমেলের কথা বলি, ডেসিমেল নাম্বার সিস্টেমের কথা বলি, যদি বলি, তাহলে এটার মধ্যে অঙ্ক হচ্ছে, আমরা জানি কয়টা, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অঙ্ক আছে ডেসিমেল নাম্বার সিস্টেমে অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো এই 10টা মানেই হচ্ছে তার ভিত্তি 10। আর এটাকে প্রকাশ করার জন্য আমরা এভাবে সংখ্যাগুলি লিখি, যে 79.5, এটাকে আমরা ব্র্যাকেট ব্যবহার করে আমরা সাফিক্স হিসেবে আমরা ব্যবহার করি কি 10, অনুলিপি হিসেবে 10 ব্যবহার করি। এখানে আবার 10 আগে DECU দেওয়া যেতে পারে। DECU দিলে ওইটাকে বলা যাবে কি, এটা ডেসিমেল নাম্বার সিস্টেম। আমরা এই ব্র্যাকেট এবং পরে এই যে প্রতীকটা দেওয়া আছে বা সাফিক্সটা দেওয়া আছে 10, এটা থাকলে আমরা বুঝবো যে এটা ডেসিমেল। যদি এভাবে না থাকে, এভাবে থাকে, তাহলে বুঝবো আমরা হেক্সাডেসিমেল। এভাবে 1.01 যদি থাকে, এটা 2 থাকবে, এটাকে আমরা বুঝবো কি বাইনারি ক্ষেত্রে। তাহলে বাইনারি ক্ষেত্রে 2, হেক্সার ক্ষেত্রে 16, অক্টালের ক্ষেত্রে 8 এবং ডেসিমেলের ক্ষেত্রে 10 ব্যবহৃত হয়। আশা করি তোমরা আর ধরতে সমস্যা নেই। এখন আমরা কথা বলবো যে 4 প্রকার পজিশনাল নাম্বার সিস্টেম। নাম্বার 1 হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা 1, 2 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই তো 4 প্রকার। এটাকে বলা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, এটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এই 4টে হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। এবার আমরা আলোচনা করব যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে আর এটার গঠন কি। এরপরে বাইনারি এভাবে পড়ব, অক্টাল পড়ব, হেক্সাডেসিমেলও পড়ব। তো আমরা দশমিকের কথা বলি। দশমিক অর্থাৎ ডেসিমেল নাম্বার সিস্টেম, এটা হচ্ছে ল্যাটিন শব্দ
ডিসিম, ড্যাসিম, ল্যাটিন শব্দ ড্যাসিম থেকে এসেছে ডেসিম্যাল, যার ডেসি শব্দের অর্থ হলো 10, ডেসি শব্দের অর্থ 10, আর এখান থেকে হয়েছে ডেসিম্যাল নাম্বার সিস্টেম। আশা করি শিখে ফেলেছ। ডেসিম, ল্যাটিন শব্দ ডেসিম থেকে এসেছে ডেসিম্যাল, আর ডেসি শব্দের অর্থ 10, এই হিসাবে এটা ডেসিম্যাল নাম্বার সিস্টেম। এখন যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলি, তাহলে বলবো যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের সংখ্যা 10টি, ব্যবহৃত অঙ্কের সংখ্যা, অঙ্ক মানে কি প্রতীক, এই যে আমরা বলছিলাম 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে, এই 10টি অঙ্ক এই পদ্ধতিতে ব্যবহৃত হয় বলে এই সংখ্যা পদ্ধতির নাম হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি। তা আমরা এভাবে ধরতে পারি 10, যার ভিত্তি 10 মানে বেস 10, যার অঙ্ক 10টি, তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। আশা করি ধরতে পেরেছ। আর এইটার সংখ্যার রূপ হচ্ছে এরকম 59.71, এই তো 10, আমি এটা দেখলাম, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে তোমরা কোনটা দেখে বুঝবে? এটা তো হ্যাকজাও হতে পারতো, হ্যাকজা কি লেখা যাবে না? হ্যাকজা লেখা যাবে, কারণ হ্যাকজাতে এই পয়েন্টগুলি আছে। তাহলে আমরা এই যে এখানে সাফিক্সটা আছে 10, এই 10টা দেখে বুঝবো এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এবার এটার যদি গঠন আমি ভেঙে দেই তাহলে কি হয়? এটা যদি ভেঙে লিখি, দেখো 9 + 5 + 7 + 1, আমরা যদি ভেঙে দিই এটা কীভাবে ভাঙবো? এখন এটা 2টা ভাগ হলো কিভাবে? দেখো আমরা দশমিকের বামে যেটাকে বলি দেখি, সেটা হলো বলছিলাম এমএসবি, অর্থাৎ এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বিট, অর্থাৎ এটাকে বলা হয় পূর্ণাংশ, আর এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশ এবং অংশ। পূর্ণাংশ মানে আমরা বুঝি এখানে স্থানীয় মান আছে, এখানে একক স্থানে আছে, এটা দশক স্থানে। তো এটাকে যদি আমরা ভেঙি তাহলে হবে 10 টু দি পাওয়ার 10 0। আবার এটাকে যদি ভেঙে লিখি তাহলে হবে 10 পাওয়ার 1। তোমরা লক্ষ্য করো এইটার রেজাল্ট যদি আমি নেই 5 × 10 পাওয়ার 1, যদি নেই 5 × 10 তো 10ই থাকবে, 550, ঠিক আছে। এবার দেখো 10-এর উপরে 0, আমরা সূচকে পড়েছি 10-এর উপরে 0 হলে এটা সূত্র হিসাবে কি আসে? আমরা জানি 1 আসি। তো এই 1টা যদি 9 × 10 পাওয়ার 0, তো আমরা 9 × এটাকে 1 নিয়ে আসতে পারি, 9 আসে। তো এই 9টা যদি আমি এর সাথে যোগ করে দিই, দেখো কি আসে? 95। তাহলে আশা করি বুঝে পেরেছ, ধরতে পেরেছ যে এটা কীভাবে ভাঙা হয়। এইটার গঠন আমি দিলাম। এবার দেখো আমরা এখন যাব ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ দশমিকের ডান পাশে 7টারও একটা পাওয়ার আসবে 10 দিয়ে -1, আর এটা আসবে 10 - 2। এই তো এখন এটাকে যদি আমি গুণ করি 10 ইনভার্স 1, দেখো 7 × 1/10 হবে। রেজাল্টটা কি আসছে? 7/10। এটাকে যদি ভাগ দেই 0.7। এবার দেখো আমরা যদি ওইটা যাই 1 × 10 ইনভার্স 2 যাই, তাহলে 1 × হবে 1/10 স্কোয়ার হয়ে যাবে, 1 × হবে 1/100, 1 × ভাগ করলে 0.01 হবে। এটা গুণ করলে আমরা জানি 0.01ই হবে। এটা যদি আমি এই রেজাল্টের সাথে যোগ করে দেই 0.7, 0.01, দেখো কি হয় 17। এই তো আমরা পেয়ে গেলাম। তো আশা করি তোমাদের আর কঠিন মনে হবে না, শিখে ফেলেছ। এই হলো আমার দশমিক পদ্ধতির ডেসিমাল নাম্বার সিস্টেমের গঠন। এটাকে দেখো 59.71, এটাকে কিভাবে প্রকাশ করছি? টেন কেন ব্যবহার করলাম? কারণ এটা দশমিক সংখ্যা পদ্ধতির জন্য, ভিত্তি
10, এই জন্য আমরা 10 ব্যবহার করলাম। এবার দেখো এইটা দুটো ভাগ হয়েছে, এখানে হবে -1 -2, এটা হবে 0, এটা হবে 1। দেখো এটা হচ্ছে গা প্রতিটা অঙ্কের নিজস্ব মান, এটা হচ্ছে অঙ্কের নিজস্ব মান, প্রতীকের নিজস্ব মান। আর এটা হচ্ছে তার কি স্থানীয় মান, সে কোথায় আছে, কোথায় অবস্থান করছে, এই হলো তার স্থানীয় মান। এইগুলি জানা থাকলে, এই গঠনগুলি জানা থাকলে আশা করি দশমিক সংখ্যা পদ্ধতি ধরতে এবং বুঝতে এবং কোনো প্রশ্ন এখান থেকে হলে তোমরা আর সমস্যা হবে না, উত্তর করতে পারবে সহজেই। তো আমার দশমিক সংখ্যা পদ্ধতি শেষ। এবার আমরা 2 নাম্বার পজিশনাল নাম্বার সিস্টেমের কথা বলবো। 2 নাম্বার ছিল কি বাইনারি কথা বলবো, বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি হচ্ছে গা বাই হচ্ছে গা তোমার এটা ল্যাটিন শব্দ বিনি থেকে এসেছে বাইনারি, আর বাই শব্দের অর্থ হচ্ছে গা 2, মানে 2। এই দুইটা মিলে এই বাইনারি নাম্বার সিস্টেম হয়েছে। তার মানে এই 2 থেকে আমরা বুঝতে পারি যার ভিত্তি হচ্ছে 2, মানে বেস 2। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয় বা যে সংখ্যা পদ্ধতি যার বেস 2 বা ভিত্তি 2, তাকেই বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতির গঠন জানবো। আমরা একটা সংখ্যা লিখি 1 on 0.01, এই তো এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা যে দেখো ভিত্তি 2, এটা দেখে আমরা এই সাবিসটা দেখে বুঝবো যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এটারও গঠন আছে, আমরা যদি ভেঙে দিই ঠিক ওইটার মতো, যে এখানে বাইনারি রেডিক্স পয়েন্টের আগে কয়টা অঙ্ক আছে, 3টা, 1 ফুরন প্লাস 1 ফুরন প্লাস 0 ফুরন। এবার আমরা ভিত্তিটা ইউজ করব, এরপর দেখো প্লাস দিয়ে দেবো, আবার 0 ফুরন, আবার 2 ভিত্তি ইউজ করবো, প্লাস 1 ফুরন 2 ব্যবহার করলাম। আমরা তো জানি যে এই 3টা অঙ্ক হচ্ছে গিয়ে আমার পূর্ণাংশ। এখানে ভিত্তি 2-র সাথে কি পাওয়ার আসবে, এখানে আমরা প্রথম জানি 0 আসবে, পরে 1 আসবে, পরে 2 আসবে। ঠিক এখানে চিন্তা করার কথা আসবে, এখানে প্রথম -1 আসবে, এখানে -2 আসবে। এটা হচ্ছে আমার বাইনারির সংখ্যা পদ্ধতির গঠন। এবার দেখো আমরা এটাকে যদি ওইভাবে প্রকাশ করি, ওয়ান 0 0 1 1, আবার 2 2 2, আবার দেখো এখান থেকে আছে 0 1 2 -1 চিন্তা করো, নিচের দিকে গেল, উপরের দিকে গেল, 1 2 ক্রম অনুসারে যাবে। আবার এটা ক্রম অনুসারে, যদি এখান থেকে আরও সংখ্যা থাকে তাকে আরও বড় হবে, আরও বাড়বে পাওয়ার, কিন্তু গঠনটা এরকম হবে। তাহলে এটা হলো তার নিজস্ব মান, আর এটা হচ্ছে তার স্থানীয় মান। আশা করি শিখে ফেলেছ। এই হলো আমার বাইনারি নাম্বার সিস্টেম। এবার যাব আমরা 3 নাম্বার পজিশনাল নাম্বার সিস্টেমে। কি ছিল তোমরা জানো, 3 নাম্বার ছিল অক্টাল সংখ্যা পদ্ধতি। এটিও ল্যাটিন শব্দ থেকে আগত। অক্টাল ল্যাটিন হলো অক্টো, যার অর্থ হচ্ছে 8। ল্যাটিন শব্দ অক্টাল থেকে অক্টাল এসেছে, আর এর অর্থ হচ্ছে 8। আর যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 বা অঙ্ক প্রতীক হচ্ছে 8টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। আবার বলছি, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের সংখ্যা 8টি তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তো এটা আমরা 8টি কীভাবে বুঝবো, দেখো 0 1 2 3 4 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। এই 7-এর পরে যদি তুমি 8 ব্যবহার করো তাহলে আর সেটা অক্টাল থাকবে না।
তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি তৈরি করি, মনে করো আমি 47.77 দিতে পারবো, এটা অক্টাল হবে। কোনো ক্রমে যদি 7-এর উপরে কোনো অঙ্ক চলে আসে সেটা আর অক্টাল থাকে না। ঠিক এখানেও যদি মনে করো 8 চলে আসে অথবা এখানে 9 চলে আসে, সেটা আর অক্টাল থাকবে না। আশা করি ধরতে পেরেছ। তো দেখো আমরা অক্টাল সংখ্যা লিখবো একটা 57.27, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই বেস দিকে আমরা এদিকে OCT থাকতে পারে, OCT থাকলে আমরা অক্টাল মনে করবো। তো হয়ে গেল। এইটাও এভাবে গঠন আমরা তৈরি করবো। ধরো কেমনে 5 দুইবার আছে পূরণ, প্লাস 7 দুইবার আছে, প্লাস 2 7। এবার শুধুমাত্র এই পূরণের সাথে আমরা 8 ব্যবহার করবো অক্টালের জন্য। এবার দেখো এদিকে দুইটা, তাহলে আমরা জানি 0 হয় প্রথম পাওয়ার, পরে হয় 1, এরপরে -1 হয়, এরপরে -2 হয়। দেখো ওই গঠনের সাথে এটা মিল আছে, শুধুমাত্র পরিবর্তনটা কোন জায়গা, যে অঙ্কগুলি ব্যবহার করছে সেই অঙ্কগুলির পাশে গুণন দিয়ে পূরণ দিয়ে আমরা এই সংখ্যা পদ্ধতির বেসটাকে ব্যবহার করব, তাহলে আর এই গঠনে কোনো রকম সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমার বেস। আবার যদি আমরা ওইভাবে লিখি, নিজস্ব মান ও স্থানীয় মান দুটো ভাগ করে লিখি, তাহলে দেখো কি হয়। দেখো আমি এখান থেকে দিলাম, তো এখানে তো নিজস্ব মান 7 to 7 5 আসবে পূরণ, আমরা এখানে কত ব্যবহার করবো 8। এবার পাওয়ার হবে এখানে 0 1, এখানে হবে -1 -2, এটা হয়ে গেল। আশা করি অক্টালও বুঝতে সমস্যা নেই, ধরতে পেরেছি অক্টাল কি। এবার আমরা কথা বলবো 4 নাম্বার সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেমের 4 নাম্বারটি। 4 নাম্বার হচ্ছে গা হেক্সাডেসিমেল। 4 নাম্বার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। প্রথমে আমি এটার সংজ্ঞা বলে দিচ্ছি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক 16টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের সংখ্যা হচ্ছে 16টি, তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন এই হেক্সাডেসিমেল হেক্স শব্দটা হচ্ছে গা তোমার গ্রিক শব্দ, আর ল্যাটিন হচ্ছে গা ডেসিম। এই দুইটা শব্দের সমন্বয়ে, এটা হচ্ছে গ্রিক শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, এই দুইটা শব্দের সমন্বয় হয়েছে হেক্সাডেসিমেল, অর্থাৎ যার 16টি অঙ্ক রয়েছে সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমেল। এবং 16টি কী আমরা জানি, তো 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে ডেসিমেলে, এরপরে তো আমরা জানি না। তো এখানে কি করেছে তারা, আরও অন্যান্য প্রতীক ব্যবহার করেছে। প্রতীক মানে কি, ইংরেজি অক্ষর, ক্যাপিটাল লেটার্স ব্যবহার করছে, যারা আমরা এই বৃত্তিগুলি লিখব। দেখো 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। আমি একটু এভাবে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের। 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে তো 10 হওয়ার কথা ছিল 16টা যেহেতু, কিন্তু 10 না, তারা 10 ব্যবহার করেনি। দেখো আমরা অনেকে এই জায়গাতেই সমস্যাটাই ভুগি বা সমস্যায় পড়ি, যে 9-এর পরে 10 ব্যবহার না করে তারা কী করছে, 2 অঙ্কে যায় না, 1 অঙ্কেই রয়েছে। আসলে অঙ্কগুলি 1 অঙ্কেই থাকে, তাই অঙ্কগুলি 1 অঙ্কের জন্য 9-এর পরে তারা 16টার জন্য বাকিটি পূর্ণ করার জন্য ক্যাপিটাল লেটার এ ব্যবহার করেছে, অর্থাৎ 9-এর পরে এ, এরপরে হচ্ছে বি, এরপর হচ্ছে সি, এরপর হচ্ছে ডি, এরপর হচ্ছে এফ। এবার দেখো মিলাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কটা হয়েছে, 15টা হয়েছে। এ বি সি ডি ই এফ। এবার দেখো 16টা হয়েছে কিনা, এবার 16টা হয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এ বলতে এখানে কী বোঝাচ্ছে। আসলে আমরা তো জানি 16টি, তাহলে এ 9-এর পরে 10 হওয়ার কথা, কিন্তু এখানে 10 সরাসরি ব্যবহার না করে তার প্রতীক ব্যবহার করছে, আর এর মানেই হচ্ছে 10, আমরা এটাকে ধরে নেব 10 এর মান। এরপর দেখো বির মান হবে 11, এভাবে সির মান হবে 12, ডির মান হবে 13, এরপর হবে ইর মান হবে 14, এফ এর মান হবে 15। এই তো, তাহলে 15 আর 0, এ এলো 15টি, 16টি। এই 16টি অঙ্ক যার মধ্যে রয়েছে সেইটাই হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আশা করি শিখে ফেলেছ।
তো আমরা এরপরে যদি বলো আরেকটা প্রশ্ন, স্যার এরপরে কত আসবে, এরপরে অবশ্যই কী হয়ে যাবে, 10 হয়ে যাবে, এরপরে 11 আসবে, এরপরে 12 আসবে, এভাবে সিরিয়ালে আবার যা যখন 19 চলে আসবে, আসার পরে 1 এ চলে আসবে, 1 বি চলে আসবে, এইভাবে সংখ্যা দিয়ে। কিন্তু এই যে 10 হচ্ছে, 10টা কিন্তু 10 না, এটা ডেসিমেলের 10 না। ডেসিমেলে যদিও আমরা যদি 10 কিন্তু হেক্সাডেসিমেলের 10 না, এটার মান কত হচ্ছে 16 হচ্ছে, এটার মান কত হচ্ছে 17 নম্বর হচ্ছে। কথা আশা করি বুঝে গেছ। তো আমাদের শেষ হলো, এটাকে আমরা যদি লিখি যেমন 97.A4 বা লিখলাম C4, এটাকে আমরা বলতে পারি হেক্সাডেসিমেল। এরকম BB C3, এটাকে আমরা বলতে পারি, কারণ বি তো এখানে আছে, এই জন্য এটা। আবার এই অক্ষরগুলির বা এই প্রতীকগুলির বাইরে কিন্তু হবে না, তুমি ইচ্ছা করলে জি দিতে পারবে না, আমার যাবে না। তো আশা করি 25 নাম্বার সিস্টেমে সব কটা তোমাদের সহজ হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি ভেঙে লিখি বা এটাকে করি, দেখো কি হয়, 97.B3 দিলাম, এটাকে যদি আমরা ভেঙি তাহলে 9 4 1 7 4 1 B 4 1 3 4 1। এবার যত পাওয়ার বৃত্তি আছে আমরা অত দিয়ে দিব। এবার দেখো দশমিক, মানে এটা হচ্ছে হেক্সাডেসিমেলের রেডিক্স পয়েন্ট। এটা যদি আমরা আনি, এখানে হবে কি 0, এখানে হবে 1, আর এটা হবে -1, এটা হবে -2, ইনভার্স 1 ইনভার্স 2। এই তো হয়ে গেল আমার গঠন। আর কারোভাবে যদি আমরা লিখি, তোমরা চিন্তা করো 3B, বি মানে কি, তা মানে 11 না 11, পরে হচ্ছে 7, এরপর হচ্ছে 9, এই তো 16 16 16 16। নিচের দিকে হবে কি পাওয়ার 0 1, আর এটা হবে -1 -2। এই তো এটা হচ্ছে নিজস্ব মান, আর এটা হচ্ছে স্থানীয় মান। তো আশা করি এটা যদি বুঝে পেলো তোমরা এটা ধরতে পারবে। তো তোমাদের কাজ হচ্ছে যে এই ধরনের সংখ্যা 50 পর্যন্ত লিখবে, তোমরা 50 পর্যন্ত বাড়িতে লিখবে, লিখে আমাকে কমেন্ট করবে। যে আমরা যদি ডেসিমেলে যাই, ধরো আমি ডি দ্য ডেসিমেল, বাইনারি, এরপরে যাই অক্টাল, ওসিটি, আর এরপর করে হেক্স আমি দিলাম, এই 4টা। দেখো কি একটা মিল, 0 0 0 0 আছে, 1 1 1 1 আছে। এরপরে যদি পরিবর্তনটা শুরু হয়েছে, এখানে 2 আছে, এখানে আর 2 নেওয়া যাচ্ছে না, কারণ এর বৃত্তি বা অঙ্ক সংখ্যা 2টি, 1-এর বাইরে যাওয়া যাবে না, 0-এর বাইরে যাওয়া যাবে না। অক্টালে যেতে পারবা তুমি 2, এখানে এক যাতে 2 যেতে পারবা। 3 4 5 6 7 8 9 পর্যন্ত যেতে পারবা তুমি। এটা 3 4 5 6 7 পর্যন্ত যেতে পারবো, ওরা আর যেতে পারবা না। এটা এভাবে গেলে আমরা 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যেতে পারবো। এরপরে প্রতীকগুলি চলে আসবে A B C D। দেখো তোমরা, কারণ এটা যদি 2টা অঙ্ক হয়, তাহলে আমি অন্যগুলি কীভাবে বৃদ্ধি করবো। দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যখন বাইনারিগুলি আমরা লিখব তখন লক্ষ্য করবা 0 যখন আসে পরবর্তীতে আর কখনো 0 আসার সুযোগ নেই। ঠিক সেম 1 যদি একবার থাকে, পরবর্তীতে আর এই স্থানে ডান পাশে আর 1 আসার সুযোগ নেই। লক্ষ্য করো, আমরা 0 লিখলাম, 1 লিখলাম, এখন তো যেহেতু এই জায়গাতে আর অঙ্ক আসার সুযোগ নেই, 2টা অঙ্কই, তাহলে এখন কি হবে, অঙ্ক বৃদ্ধি হবে, অঙ্ক বেড়ে যাবে। অর্থাৎ এই 1টা হয়ে যাবে 0, আর এই 1টা 0 হওয়ার জন্য একটা 1 চলে আসবে বামে। তার এভাবে চিন্তা করো, দেখো এভাবে এখন তো 0 আছে, এখন তো আবার 0 আনার সুযোগ নেই, অবশ্যই আবার অঙ্ক আছে আর একটা কি আমার 1 আসবে, আর এই 1 থেকে যাবে। তাহলে লক্ষ্য করো এখানে কীরকম পরিবর্তন হচ্ছে, 0টা 1 হয়েছিল, 2টা অঙ্ক হয়েছে, পরে 1টা 0 হওয়ার কারণে একটা 1 বৃদ্ধি পাইছে। ঠিক ডান পাশে দেখো 0-র জায়গাতে আর 0 আসতে পারেনি, 1 এসেছে। যখন 1টা পরিবর্তন হয়ে 0 আসবে, তখন একটা 1 অতিরিক্ত অটোমেটিকলি বামে বৃদ্ধি পাবে। আবার যখন 0টা পরিবর্তন হয়ে 1টা আসবে, তখন আর বামে কোনো পরিবর্তন হবে না। যদি এই বিষয়টা তোমরা ভালো করে ঢুকিয়ে নিতে পারো মাথায়, তাহলে আশা করি
আরও অনেকগুলি সংখ্যা তৈরি করা যাবে। চিন্তা করো, এখানে A1টা অবশ্যই 0 হবে। এখন আমরা যদি একটা 1 বৃদ্ধি পাইছি, A1টা বৃদ্ধি পাওয়ার জন্য আবার এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। দুইটা 1 মিলে পরে একটা 1 হবে। এখন এখানে আর একটা নিয়ম চলে আসছে, যখনই তুমি সব কয়টা 1 দেখবা তখন জয় কয়টা 1 থাকবে, ওয়াই কয়টা 0 আমি ব্যবহার করবো, করে বাম পাশে একটা 1 ব্যবহার করবো, তাহলেই আবার হয়ে যাবে। এখন আবার আগের নেমে চলে আসবে, যেমন 0টা 1 হবে, আর 0 1 হলে বামে কোনো পরিবর্তন নাই, 1 পরিবর্তন হয় 0 হলে একটা বামে 1 আসে, 1 1 0 সাথে যুগ হলে 1 থাকে, 1 থাকে। আবার 0 পরিবর্তন 1 হবে, বামে কোনো পরিবর্তন নাই, হয়ে গেল। এবার দেখো আগের জায়গায় আসছি কিনা, যে সব কয়টা 1 হয়ে গেছে। সব কয়টা 1 হওয়ার জন্য আমি কি করবো, 3টা 0 দিয়ে দেবো, 3টা 1 জন্য, আর একটা 1 অতিরিক্ত বামে চলে আসবে। এই তো এভাবে ক্রম অনুসারে যেতে থাকবে। আশা করি তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করলে, হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস করার পর আর আমার ক্লাসগুলি সহায়তা নিলে আশা করি তোমরা শিখে যাবে। তো শেষ আমরা লিখব 1 0 1 1 1 0 0 0 1, এই তো এভাবে বৃদ্ধি পাবে। আর এখানে দেখো অক্টালের কথা বলি, অক্টালও কী করলো, 7-এর পরে আর 8 আসার সুযোগ নাই যেহেতু, তাহলে তারা আবার প্রথম দিকের কথা চিন্তা করলো, চিন্তা করে কী করলো, এটার মতো দেখো 7-এর কথা চিন্তা করে তারা কী করলো, এটার পরে আবার 7-এর জায়গায় 0 নিয়ে চলে আসছে, একটা 1 চলে আসছে। এই 1 নেওয়ার পরে 1-এর সাথে আবার 0 পরিতে 1 নিয়ে আসছে, 1-এর পরে 2 আসছে, 1-এর পরে 3 আসছে, 1-এর পরে 4 আসছে, 1-এর পরে 5 আসছে, 1-এর পরে 6 আসছে, 1-এর পরে 7 আসছে, 1-এর পরে 8 আসার সুযোগ নাই। আবার কী হয়ে যাবে, দুইটাই 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। এভাবে ক্রম অনুসারে যেতে থাকবে। আশা করি এখানে তোমাদের সমস্যা নেই। 7 আসার পরেই আবার পরের অঙ্কতে একটা 1 যুক্ত হবে। তো এভাবে দেখো ABCDর পরে আমরা এই F জানি শেষ, আর এটার পরেই চলে আসবে কি, একটা 0 আর বামে 1 চলে আসবে। এভাবে 1-এর সাথে আবার শুরু হবে 1 1 2 1 3, এভাবে শুরু হয়ে 1 F পর্যন্ত যে আবার কী হয়ে যাবে, 2 0 হয়ে যাবে। দেখো এভাবে 2 1 দিয়ে শুরু করে 2 F-এর পরে চলে আসবে 3 0। আশা করি ধরতে পেরেছ, আর তোমাদের সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাস। এর মধ্যে আরও জটিল বিষয় রয়েছে, যেটাকে বলা হয় কনভার্ট, নাম্বার সিস্টেমে কনভার্ট, অর্থাৎ রূপান্তর। একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা আমাদের জানতে হবে। প্রায় প্রশ্ন আসে যে বাইনারি সিস্টেমে দেওয়া থাকে, এটাকে বলা হয় হেক্সাতে রূপান্তর করো, অথবা দুই রকমের 2 পদ্ধতিতে দেওয়া থাকে, বলা হয় এটাকে এমুক পদ্ধতিতে যোগ নির্ণয় করো, বিয়োগ নির্ণয় করো, ভাগ নির্ণয় করো, গুণ নির্ণয় করো, আসতে পারে। তো এই জন্য আমাদের কনভার্ট জানতে হবে, অর্থাৎ রূপান্তর জানতে হবে। যাক, আগামী ক্লাসে আশা করি তোমাদের বাকি ওই বিষয়টা নিয়ে শেয়ার করব, যাতে তোমাদের সহজ হয়ে যায়। এখন আমরা কথা বলবো ডেসিমাল, তো আমরা সচরাচর হিসাব নিকাশে ব্যবহার করে থাকি আধুনিক যুগে। আর বাইনারি হচ্ছে কম্পিউটার যান্ত্রিক ভাষা, জ্ঞান। কম্পিউটার একমাত্র বুঝে তোমার বাইনারি ভাষা, এই জন্য বাইনারির জন্য কম্পিউটারের জন্য বাইনারি ভাষা সংখ্যা পদ্ধতি ব্যবহার করছে। অক্টালও বাইনারিতে দেখা যাচ্ছে 0 আর 1, 0 1 0 0 0, এবং বৃদ্ধি পেতে অনেক বড় হয়ে যায়। এইটাকে কভার দেওয়ার জন্য, যেমন কম্পিউটার সিস্টেমে ব্যবহার করার জন্য অক্টাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়, পদ্ধতি আবিষ্কার হয়েছে। এরপরে হেক্সাটা ঠিক ওই বাইনারিকে ব্যাকআপ দেওয়ার জন্য, বাইনারিটিকে সহজে ধরার জন্য, ত্রুটি এবং ধরার জন্য, বোঝার জন্য এই হেক্সাডেসিমেলের আবিষ্কার হয়েছে। তা আশা করি এটির ব্যবহার সম্পর্কে তোমরা পরিষ্কার। তো আজকে এই পর্যন্ত ছিল আমার ক্লাস। সবাই ভালো থাকবা। আমার ক্লাসগুলি করার পরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্ট করবা, আশা করি তোমাদের কমেন্টগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।